সালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে ডিজিটাল মার্কেটিংয়ের এসইও ক্লাস এর সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম তার সাথে আজকের এই বিষয়গুলি যদি আমরা আলোচনা না করি তাহলে ওয়ান পেজ এসইও একেবারেই করা অসম্ভব হয়ে যাবে। তো আমরা গত ক্লাসে এসইও ওয়ান পেজ এসইও কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা আজকে এই 7টা এখানে 10টা বিষয় আমরা আজকে আমি শনাক্ত করেছি। এই 10টা বিষয়ের উপর আলোচনা যদি আপনারা শুনেন তাহলে আপনারা অন পেজ এসইও সম্পর্কে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর আমরা আগামী ক্লাসে আমি ওয়ান পেজ এসইওটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করব, হাউ টু অপটিমাইজ ইউআরএল, টাইটেল লেন্থ, কন্টেন্ট লেন্থ, হেডিং অপটিমাইজ, synonym keyword targeted, number of image, percentage of keyword, content should be updated, single keyword based content, number of video content, number of internal and external link। আমরা এই বিষয়গুলি আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি হাউ টু অপটিমাইজ ইউআরএল। তো হাউ টু অপটিমাইজ ইউআরএল আলোচনা করার আগে আমি একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি, সেটা হলো হোয়াট ইজ এসইও। তো আমরা দেখি হোয়াট ইজ এসইও। আমরা এখান থেকে একটা ওয়েবসাইট দেখার চেষ্টা করতেছি। তো আমরা এখান থেকে এই যে প্রথম ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তো লোড নেওয়ার পর ওয়েবসাইটটা এসে পড়েছে। তো দেখুন, আমরা গত ক্লাসে ইউআরএল সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকেও আমি এই ইউআরএল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো এই ইউআরএল সম্পর্কে আলোচনা করার জন্য আমরা দেখুন এইখানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ল্যান্ড http://searchingineoptimization.com/guide/what is SEO। এই যে বিষয়টা আছে, আমরা এইটাকেই মূলত বলা হয় ইউআরএল। এটাই হলো ইউআরএল। তো আমরা যদি আরেকবার অন্যত্র একটু দেখাতে চাই, তো এইখানে আমরা লিখি যে হোয়াট ইজ, আমরা এখানে এটা না দিয়ে আমরা টি শার্ট লিখি, টি শার্ট। তো আমরা টি শার্ট লেখার পর দেখুন এখান থেকে আমরা টি শার্টের কিছু ওয়েবসাইট আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে আমি দেখি দ্বিতীয় পেজে কি ধরনের ওয়েবসাইট আছে। এখানে আরং সহ আরও মেন্স টি শার্ট, রিচম্যান বিডি, দারাজ, ইজি ফ্যাশন ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা এখান থেকে আমি আজকে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখান থেকে এই আরংয়ের ওয়েবসাইটটা বের করে নিলাম। তো এখান থেকে দেখুন এই আরংয়ের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি প্রবেশ করলে দেখা যাবে এইখানেও একটা ইউআরএল দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে আরেকটু বিষয় আরেকভাবে দেখানোর চেষ্টা করি।
আমরা এই যে এইখানে ছোট করে লেখা আছে http, এই যে http https://www.arong.com, এই যে লেখা আছে এইটাকেই বলা হয় ইউআরএল। তো আমরা কিভাবে ইউআরএল, আমরা কেমনে ইউআরএল অপটিমাইজ করব সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। যে এখানে আমার দুইটা ওয়েবসাইটই এখানে ওপেন করা আছে। দেখুন এখানে যে ফোকাস কিওয়ার্ডটা আছে এসইউ, সেই এসইউটা এখানে দেওয়া আছে। তেমনি এইখানে যে টি শার্ট দেওয়া একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের বেসিক যে বিষয়টা আছে সেটা এখানে টি শার্ট। দেখুন এই যে এখানে টি শার্ট লেখা আছে। তো আমরা দেখলাম, অর্থাৎ মূল বক্তব্য একটাই, যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলের মধ্যে আমার কাঙ্ক্ষিত যে আমার কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এইখানেও দেখুন টি শার্ট আছে, সেই টি শার্টের যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা দেওয়া আছে। অর্থাৎ এসইউর মধ্যে কিওয়ার্ড, মূল ফোকাসিং কিওয়ার্ডটা আমাকে দিয়ে দিতে হবে, বা বায়ারের যে কিওয়ার্ডটা নিয়ে বায়ার কাজ করে সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এইভাবে আমরা ইউআরএল করতে পারি, আমরা ইউআরএলটা অপটিমাইজ করতে পারি এইভাবেই। ইউআরএল এর মধ্যে যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা আমরা দিয়ে দেব। এরপরে আমরা দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব, টাইটেল লেন্থ লেস দেন 50 ক্যারেক্টার্স। দেখুন টাইটেল লেন্থ বলতে আমরা যে বিষয়টা বুঝি, এখানে টাইটেল লেন্থের ক্ষেত্রে আমরা লেস দেন 50 ক্যারেক্টার। তো লেস দেন 50 ক্যারেক্টার কেন লাগবে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো যে আমরা যদি দেখি, আরেকটা ওয়েবসাইট ওপেন করলাম, আরেকটা ওয়েবসাইট ওপেন করলে এখান থেকে আপনারা দেখুন যে এখানে যে কতগুলি ওয়েবসাইটের এখানে যে কিছু টাইটেল আছে, যেমন এই যে একটা টাইটেল, এই যে একটা টাইটেল, যেগুলি বড় করে দেখা যায়, এই যে একটা টাইটেল। দেখুন এই টাইটেলগুলির মধ্যে কতগুলি টাইটেল আছে একেবারে সরাসরি এইখানেই লেখা শেষ হয়ে গেছে। আবার কতগুলি দেখুন এইখানে ডট দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে ডট দেওয়া আছে। তো এরূপ করে আমরা যদি অপর পেজে যাই, অপর পেজে গেলে আপনাদেরকে একটু দেখাতে পারবো যে এখানে এরূপ অনেকগুলো একেবারে ক্লিয়ার দেওয়া আছে, যেটুকু অর্থাৎ লেস দেন 50 ক্যারেক্টার দেওয়া আছে, আর কতগুলি 50 ক্যারেক্টারের বেশি। তো যেগুলি 50 ক্যারেক্টারের বেশি সেগুলি ডট দেয়া থাকে, আর যেগুলি 50 ক্যারেক্টারের কম সেইগুলি ডট দেওয়া থাকে না। এইগুলি একেবারে সরাসরি এই যে এই ধরনের দেয়া থাকে। তো এটার একটা সুবিধা হলো যে অধিকাংশ ক্ষেত্রেই যে যারা ওয়েবসাইটটার ক্লিক করে তারা সেই যে প্রথম যে বিষয়টা অর্থাৎ 50 ক্যারেক্টারের নিচের যে টাইটেলটা থাকে, এই টাইটেলগুলি তারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যেগুলি আরও বেশি পরিমাণ ক্যারেক্টার দেওয়া আছে সেগুলো অনেকেই অনেক সময় খুঁজে দেখে না বা ক্লিক করে দেখতে চায় না। তারা তাদের যে সেই কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে সার্চ করলে তারা ছোট যে টাইটেলটা থাকে, যেমন এই যে একটা টাইটেল আছে, এই যে একটা টাইটেল, পুরোটা টাইটেল এক ক্লিকেই দেখতে পারতেছে, এইগুলি মূলত দেখে। তা বড় টাইটেলের অসুবিধা হলো সেটা ক্লিক করা ছাড়া টাইটেলটা দেখা যায় না। তাই আমরা সবসময় আমাদের বায়ারকে আমরা রিকোয়েস্ট করব সে যেন 50 ক্যারেক্টারের নিচে বা 50 অক্ষরের নিচে কিওয়ার্ড 50 অক্ষরের নিচে যেন সে তার ওয়েবসাইটের যে টাইটেল থাকবে টাইটেলগুলি দেন। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব, হেডিং অপটিমাইজেশন।
তো হেডিং অপটিমাইজেশন বলতে আমরা যে বিষয়টা বুঝি সেই বিষয়টা হলো এই দেখুন এখানে আমার যে কিছু হেডিং অপটিমাইজেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝিয়ে দেব সেই বিষয়টা হলো আমরা যদি এখান থেকে দেখি আমরা এখান থেকে একটা আমার আগেই একটা ওয়েবসাইটের আমার প্র্যাকটিস করার জন্য যে ওয়েবসাইট ছিল সেই প্র্যাকটিস করার ওয়েবসাইটের একটা লিংক আমার এখানে আছে। আমি সেই লিংকটা ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই লিংকটা গুগল ক্রোমে সেট আপ করি। গুগল ক্রোমে ক্লিক করলাম, ক্রোমে ক্লিক করার পর আমি এখানে আমার যে লিংকটা আছে এই লিংকটা আমি দিয়ে দিলাম। তো লিংকটা দেওয়ার পর দেখুন একটু লোড নেওয়ার পর লিংকটা এখানে আমার চাওয়া হয়েছে যে অ্যাডমিন ইউজার নেম ওর পাসওয়ার্ড। আমার ইউজার নেম ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর আমার এখানে ড্যাশবোর্ডটা চলে আসছে। ড্যাশবোর্ডটা চলে আসার পর আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে পোস্ট। আমরা পোস্টে চলে গেলাম। পোস্টে চলে যাওয়ার পর দেখুন একটু লোড নিয়ে দেখাচ্ছে আমাদেরকে। আমরা পোস্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা যে বিষয়টা দেখব সরি আমার এটা কেটে গেছে ভুলে। তো পোস্টে চলে যাওয়ার পর আমরা লগইন করলাম। লগইন করে আমরা এইখানে ফিরে আসলাম। তো আমাদের এইখানে অ্যাডমিন যে আছে অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পর আমরা যে কাজটা করব সেটা হলো যে এইখানে দেখুন আমরা পোস্টে গেলাম। পোস্টে যেয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে একটা পোস্ট করব একটা সেই পোস্টটা এখানে চলে আসছে। তো পোস্টটা চলে আসার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে দেখুন আমার একটা আর্টিকেল এখানে লেখা আছে। আমি সেই আর্টিকেলে চলে যাচ্ছি। আর্টিকেলে চলে যাওয়ার পর দেখুন লোড নিচ্ছে, একটু লোড নেওয়ার পর দেখুন আর্টিকেলে চলে গেলাম। আর্টিকেলে চলে যাওয়ার পর আমরা কিভাবে আমাদের হেডিংটা অপটিমাইজ করতে হয় সেই হেডিংটা অপটিমাইজেশনের বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে যে একটা আমার এখানে একটা আর্টিকেল আছে সেই আর্টিকেলটা কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমি সেটা নিয়ে গেলাম কপি করে। এখন দেখুন এখানে আমার যে টাইটেল আছে আমরা অ্যাড টাইটেলে যাব না, আমাদের এখানে যে টাইপ আছে এই টাইপে যদি আমরা এখানে পেস্ট করে দিলাম, সরি পেস্ট হচ্ছে না কেন, হয়ে গেছে, পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে আমার যে এই যে বিষয়টা আছে এই টাইটেলটা আছে, আমি এই টাইটেলটা কাট করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে। আমি টাইটেলের ঘরে লিখে দিলাম কন্ট্রোল ভি। তো দেখুন এখানে যে আমার হেডিংটা আছে এই হেডিংটা এখানে আমরা এই যে এখানে দেখুন H2 আছে, H2 আমরা প্রথম যে টাইটেলটা থাকবে আমরা প্রথম টাইটেলটা H1 রাখবো। তো আমার এই টাইটেলটা H1 হয়ে গেল। এরপরে আমার যে আরেকটা টাইটেল থাকতে পারে সেটা যেমন এই যে এইটা, আমরা এইটাকে এইখান থেকে দেখুন H2 আছে, আমরা এইখান থেকে H2 এই রেখে দিলাম।
এরূপ করে আপনার যে কয়টা আছে সেই কয়টা আপনি কি রাখবেন আপনার গুরুত্ব অনুসারে H2 H3 এখানে H6 পর্যন্ত হেডিংস আছে আপনি যে যে গুরুত্ব অনুসারে দিবেন। তো আমি এটাকেও দিয়ে দিলাম। তো এইভাবে আমরা এইগুলি প্রত্যেকটা হেডিংস আমরা এইভাবে বসাতে পারি যে এখানে বোল্ড অক্ষর বা বড় হাতের অক্ষরগুলি বড় আছে যেগুলি যে এইগুলিকেই আমরা মূলত হেডিং করে দেব। তো এরপরে আমার হেডিং শেষ হয়ে গেলে আমি যখন এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দেব তখন আমার এই আর্টিকেলটা পাবলিশড হয়ে যাবে। তো আমরা এইভাবে আমাদের যে হেডিং আছে আমরা হেডিংগুলি অপটিমাইজ করতে পারি। তো আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়। আমরা এতক্ষণ দেখলাম হেডিং অপটিমাইজ করার ক্ষেত্রে, আর এইখানে আমরা আরেকটা বিষয় হেডিং অপটিমাইজের ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খেয়াল করব, সিনোনিম কিওয়ার্ডস টার্গেটেড। তো এটা কিভাবে করতে হয় আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। আমার এইখানে মূলত আমার যে কিওয়ার্ডটা সেটা হলো ফ্রিল্যান্সিং। তো আমি এই ফ্রিল্যান্সিং শব্দটা যদি বারবার লিখি তো নির্দিষ্ট পরিমাণ ছাড়া এর বেশি লেখা যাবে না। তো আমি এইখানে ফ্রিল্যান্সিং দিলাম। তো অন্য জায়গায় এইখানে আমি যদি সব জায়গায় ফ্রিল্যান্সিং লিখি তাহলে কিন্তু আমার এই কাঙ্ক্ষিত কিওয়ার্ডটার পরিমাণ বেড়ে যাবে। তাই আমরা এইখানে লিখলাম ফ্রিল্যান্সিং, অন্য জায়গায় আমরা যেমন এই যে এইখানে যদি আমরা দেখি তাহলে এই যেখানে ফ্রিল্যান্সিং আছে আমি এইখানে ফ্রিল্যান্সিং না লিখে আমি লিখে দেব আউটসোর্সিং আমি আউটসোর্সিং লিখে দিলাম। তো এইভাবে যেখানে আপনার যে ধরনের অর্থাৎ এই সিনোনিম ওয়ার্ডস দিয়ে আমি বাকিগুলো পূরণ করে দেব। আর সবগুলি যদি আমি এই ফ্রিল্যান্সিং লিখতে যাই তাহলে আমাকে যে পরিমাণ কিওয়ার্ডস রাখার কথা তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে, তাই আমরা সেটাকে আর ওইভাবে লিখব না। তো এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হলো নাম্বার অফ ইমেজ। তো নাম্বার অফ ইমেজ আমি কয়টা ইমেজ ব্যবহার করব সেটা দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে এই যে আমার এখানে একটা ওয়েবসাইট আমি ওপেন করেছি, এই ওয়েবসাইটটার মধ্যে আমি দেখি কয়টা ইমেজ আছে। তো আমরা এখানে দেখতে গেলে দেখি এই যে একটা ইমেজ আছে, এরপরে আরও দেখি আছে কি না। তো আরও খুঁজলে হয়তো খুঁজছি দেখি পাই কি না। তো আর ইমেজ পাচ্ছি না, এখানে একটা ইমেজই পাইলাম, সরি আরেকটা আছে, অর্থাৎ দুইটা ইমেজ পেয়েছি। এরূপ করে আমি যে কয়টা আমি 5টা 6টা ওয়েবসাইট দেখব, 5টা 6টা ওয়েবসাইট দেখে যে ওয়েবসাইটটার মধ্যে যদি আমি কোনোটার মধ্যে দেখি 3টা ইমেজ, কোনোটার মধ্যে 4টা ইমেজ, কোনোটার মধ্যে 2টা ইমেজ, তাহলে আমি আমার বায়ারকে সবসময় বলবো স্যার আপনি যদি আমি সর্বশেষ 4টা পাই তাহলে আমার বায়ারকে বলবো স্যার আপনি 5টা ইমেজ ইউজ করেন। তাহলে এই 5টা ইমেজ যদি উনি ইউজ করে তাহলে এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এরপরে আমরা যদি দেখি পার্সেন্টেজ অফ কিওয়ার্ডস, পার্সেন্টেজ অফ কিওয়ার্ড বলতে আমরা যে জিনিসটা বুঝি যে আমার একটা ওয়েবসাইট যদি আমি একটা ওয়েবসাইটে যদি আমার এখানে একটা কন্টেন্ট যদি আমি পাবলিশ করি তাহলে এই কন্টেন্টের মধ্যে কত পার্সেন্ট কিওয়ার্ড থাকবে। তো এইটার মাত্রা হলো একটা কন্টেন্ট পাবলিশ করলে আমি ওইখানে 0.5% রাখতে পারবো। তো এই সূত্র ধরে আমার যদি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট থাকে তাহলে ওইখানে আমি কি করতে পারি দেখুন আমার কয়টা কিওয়ার্ড থাকতে পারে। তো আমার 1000 ওয়ার্ডের জন্য আমি 1000 লিখলাম,
তারপরে 1000 গুণ 0.5 পরে ডিভাইডেশন 100 ইকুয়াল টু 5, অর্থাৎ 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট বা আর্টিকেল যদি থাকে সেইখানে আমি 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি। এর বাইরে ইউজ করলে অসুবিধা আছে। যেমন এখানে গুগলের বটরা মনে করবে যে আমাকে জোর করে র্যাঙ্ক করানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে সেটা সমস্যা হয়ে যেতে পারে। তাই আমরা 0.5 অর্থাৎ 1000 ওয়ার্ডের মধ্যে 5টা কিওয়ার্ডের বেশি অবশ্যই আমরা ব্যবহার করব না। এরপর আমরা দেখব কন্টেন্ট শুড বি আপডেটেড। কন্টেন্ট শুড বি আপডেটেড বলতে আমরা কি বুঝি, আমরা কি বুঝবো? তো যদি আমার বায়ার 2023 সনে বা 2022 সনে বা 2020 সনে কন্টেন্ট উনি বা আর্টিকেল লিখে থাকেন, তাহলে আমার সেই জায়গায় এই যে এখানে দেখুন পাবলিশড 2023, পাবলিশ সেপ্টেম্বর 23, 2024, এই যে 2024 কথাটা এখানে আছে সেপ্টেম্বর 2023, আমাকে এখানে ডেটটা 2024 রাখলে চলবে না। এটা আপডেট করে 2025-এর যে তারিখে, অর্থাৎ আমি যে ওয়ান পেজ এসইও করলাম, যদি আমরা আজকে ওয়ান পেজ এসইও করে থাকি তাহলে আজকের যে তারিখ আছে, যেমন আজকে 7 ডিসেম্বর 2025, তাহলে আমি এনে 7 ডিসেম্বর 7, 2025 এটা দিব। এই হলো আমার কন্টেন্ট আপডেটেড, অর্থাৎ কন্টেন্টটা যে সময়েরই লেখা থাক না কেন, যত বছর আগেরই লেখা থাক না কেন, আমি সেটাকে আপডেট করে দিব। যেদিন আমি ওয়ান পেজ এসইও করব, সেই ওয়ান পেজ এসইওর দিন, সেই ওয়ান পেজের ডেট অনুযায়ী আমি সেটা ডেটটা দিয়ে দেব, তাহলে এটাই কন্টেন্ট আপডেট হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি, পরেরটা হলো 8 নম্বর বিষয়টার মধ্যে আছে সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট। সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট বলতে আমরা যে বিষয়টা বুঝি যে একজন বায়ার তার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 2টা 3টা 5টা 7টা 10টা বা যে কয়টা মন চাই এই কয়টায় আর্টিকেলই উনি পাবলিশ করতে পারেন। যদি তিনি 8টা বা 10টা আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করে থাকেন, তাহলে এই 8টা বা 10টা কন্টেন্ট যেন একই কিওয়ার্ড দ্বারা না দেওয়া হয়, আলাদা আলাদা কিওয়ার্ড যেন হয়। যদি একই ধরনের কিওয়ার্ড হয়ে যায় তাহলে গুগলের যে বট বা রোবট আছে এরা এটাকে আর কখনো তাকিয়েই দেখবে না। তাদের কাছে একটা এলোমেলো হয়ে যাবে যে আমি কোন যে কন্টেন্টটা আছে কোনটাকে আমি আসল ধরবো আর কোনগুলিকে নকল ধরবো। তাই সে ওইখান থেকে বিভ্রান্ত হয়ে বট ফিরে যাবে, এটা গুগলে আর র্যাঙ্ক করবেই না। তো আমার কথা হলো যদি এই ধরনের হয় তাহলে আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করব। যেমন একটার মধ্যে আমি এসইও ব্যবহার করলাম, আরেকটা যদি আমি পাবলিশ করি সেটা টি শার্টের ব্যবহার করতে, টি শার্টের কিওয়ার্ড লিখতে পারি। আবার যদি কফি মেকার ইউজ করতে, কফি মেকারটা লিখতে পারি। অর্থাৎ আলাদা আলাদা কিওয়ার্ডের মাধ্যমে আমি আমার বায়ারকে বলবো যে আপনি আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে আলাদা আলাদা কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করুন। এরপরে আমরা যে বিষয়টা দেখব নাম্বার অফ ভিডিও কন্টেন্ট। নাম্বার অফ ভিডিও কন্টেন্ট বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হলো, আমরা ইতিপূর্বেই জেনেছি যে কন্টেন্ট মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হলো টেক্সট কন্টেন্ট, আরেকটা ইমেজ কন্টেন্ট, আরেকটা হলো ভিডিও কন্টেন্ট। তো একটা কন্টেন্টের মধ্যে বা একটা আর্টিকেলের মধ্যে আমরা 3 ধরনের কন্টেন্ট ইউজ করতে পারি। সেটা আমরা ইমেজ কন্টেন্ট হতে পারে, টেক্সট কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট বা উভয় 3টাই হতে পারে। তো আমরা যে বিষয়টা বুঝবো যে আমরা এখানে কয়টা ভিডিও কন্টেন্ট ইউজ করব। তো
তো আমরা এই ভিডিও কন্টেন্ট ইউজ করব মূলত আমরা বেশ কয়েকটা ওয়েবসাইট আমরা প্রথমেই রিসার্চ করে দেখব, 5টা বা 7টা ওয়েবসাইট রিসার্চ করে দেখব। রিসার্চ করে দেখে যদি আমি দেখি যে কোনোটার মধ্যে 2টা ভিডিও ইউজ করছে, কোনোটার মধ্যে 3টা ইউজ করছে, কোনোটাই 4টা ইউজ করছে, কোনোটাই 1টা ইউজ করছে, অর্থাৎ সর্বশেষ আমি যদি দেখি যে সবচেয়ে বেশি ইউজ করছে 4টা ভিডিও, তাহলে আমি আমার বায়ারকে সাজেস্ট করব যে স্যার আপনি আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আপনি 5টা ভিডিও দেন। অর্থাৎ আমি সবসময় অন্যান্যরা যে কয়টা ভিডিও দিয়েছে আমরা তার চেয়ে বেশি সুপারিশ করব, কেননা তাহলে সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করা, গুগলে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো এরপরে আমরা পরের যে বিষয়টা দেখব বিষয়টা দেখব যে নাম্বার অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা নাম্বার অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক যে আছে, নাম্বার অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক, তো আমরা এই পূর্বের ন্যায় 4টা-5টা ওয়েবসাইট আমরা রিসার্চ করব। রিসার্চ করে দেখব এই যে ওনারা যেভাবে এইখানে দিয়ে রাখছেন, এইভাবে ওনারা কয়টা এক্সটার্নাল লিঙ্ক ওনারা দিয়েছেন আর কয়টা ইন্টারনাল লিঙ্ক দিয়েছেন। তো এরূপভাবে যদি আমি দেখি ওনারা এভারেজে 5টা বা 7টা, 10টা, 15টা ইউজ করছে, তাহলে আমি আমার বায়ারকে সুপারিশ করব যে স্যার আপনি আপনার যে এইখানে ওয়েবসাইটটা আছে, যে আর্টিকেলটা আপনি পাবলিশ করতে যাচ্ছেন, সেই আর্টিকেলটা আপনি 20টা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক ইউজ করে দেন। এরপরে আমার আরেকটা বিষয় এখান থেকে ভুলে রেখে গিয়েছি, সেটা হলো কন্টেন্ট লেন্থ। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করিনি, এটা ভুলে গিয়েছিলাম। তো কন্টেন্ট লেন্থটা মূলত ঠিক এই ধরনের যে আমি এই পূর্বেরকার মতো ভিডিওর মতো বা অন্যান্য বিষয়ের মতো আমরা দেখব যে আমার কয়টা আমি 5টা বা 7টা ওয়েবসাইট কন্টেন্ট আমি রিসার্চ করে দেখব। রিসার্চ করে দেখার পর আমি দেখব যে ওনারা কত অর্ডার দিয়েছেন। তো কেউ যদি দেয় 1000, কেউ 1100, কেউ 1200, কেউ 1300, কেউ 1400, কেউ 1500, তাহলে আমি আমার বায়ারকে বলবো বা আপনি আপনার বায়ারকে বলবেন যে স্যার আপনি আপনার ওয়েবসাইটে 1700 ওয়ার্ড বা 1600 ওয়ার্ডের একটা কন্টেন্ট বা আর্টিকেল আপনি লিখে দেন, আর সেটা যেন লিখবেন সেটা যেন অবশ্যই এসইও ফ্রেন্ডলি হয়। তো আমরা এই কথাগুলি ওনাকে বলে বুঝিয়ে দেব, আর আপনারাও আপনাদের বায়ারকে ওই কথাগুলি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। যেহেতু অন্যান্যরা যদি এভারেজে 1500 ওয়ার্ড ইউজ করে থাকে একটা আর্টিকেলেতে, তাহলে আমরা সুপারিশ করব 1700 বা 1800 ওয়ার্ড লেখার জন্য, এবং সেটা যেন এসইও ফ্রেন্ডলি হয়। আর এই একটু বেশি পরিমাণ 200 বা 300 ওয়ার্ড বেশি হওয়ার কারণে দেখা যাবে যে